তাহলে আমাদের এই দিকটা খুবই মাথায় রাখতে হবে। প্রত্যেকটি রোগীর স্বতন্ত্র ব্যক্তি সত্তা আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই ব্যক্তি সত্তার স্বরূপটি বুঝতে হবে। প্রত্যেকটা ব্যক্তির যে আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমাদের বুঝতে হবে। হোমিওপ্যাথিতে যেমন এসে বলতে পারে যে আমার পেটে ব্যথার চিকিৎসা দেন, আমার জ্বরের চিকিৎসা দেন, আমার সর্দির চিকিৎসা দেন, আমার বারবার প্রস্রাব হচ্ছে এর চিকিৎসা দেন। আসলে বিষয়টা এরকম না। অর্থাৎ জ্বরের নামেও যদি আমরা জ্বর, মানে এখন শীতকাল আছে, বিভিন্ন সময় বাচ্চাদের জ্বর বা অন্য কোনো নামে রোগীর চিকিৎসা হয় না। ব্যক্তির ব্যক্তি সত্তার স্বরূপ কিরূপে বিঘ্নিত হয়, এটা খুব একটি গুরুত্বপূর্ণ কথা। ব্যক্তির ব্যক্তি সত্তার স্বরূপ কি বাধাগ্রস্ত বা বিঘ্নিত হলে জ্বরের লক্ষণ প্রকাশ করে, বা স্কিনের কোন রোগের লক্ষণ প্রকাশ করে, বা সর্দির লক্ষণ প্রকাশ করে, বা ডায়রিয়ার লক্ষণ প্রকাশ করে, যে কোনো, আমরা জ্বরের কথাটা বলছি এখানে, যে বলা হয়েছে ব্যক্তির ব্যক্তি সত্তার স্বরূপ, তার যে নিজস্ব যে রূপটা আছে, এটা কিভাবে বিঘ্নিত হয় বা বাধাগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হলে জ্বরের লক্ষণ প্রকাশ লাভ করে, তার উপর ভিত্তি করে এই ব্যবস্থাপত্র করতে হবে। আমরা জ্বরের কথা বলতেছি, এই কথাটা যে কোনো রোগীর ক্ষেত্রে, অর্থাৎ তার যে ব্যক্তি সত্তা আছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, বিঘ্নিত হয়, হলে তার যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেটা জ্বর সংক্রান্ত হতে পারে। আমরা জ্বর দিয়ে বলতেছি, তার ডায়রিয়া হতে পারে, তার দেখা গেছে পাইলস হতে পারে, তার হেড পেইন হতে পারে, তার চেস্ট পেইন হতে পারে, বিভিন্ন ধরনের বিষয় হতে পারে। কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে, আজকের কথাগুলো আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে। আমার সবসময় সহজভাবে বলতে আমি স্বস্তি ফিল করি। তো যে ব্যক্তির ব্যক্তি সত্তাগুলো যদি কোনো কারণে বিঘ্নিত হয়, বাধাগ্রস্ত হয়, তখন বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। সেই লক্ষণটি হতে পারে জ্বরের, হতে পারে অন্য কোনো কিছুর, হতে পারে শ্বাসকষ্ট বা যে কোনো কিছু। এই যে ব্যক্তি সত্তার স্বরূপ বিঘ্নিত হলো, কোন লক্ষণ প্রকাশ পেল, এবং এই লক্ষণগুলো প্রকাশ পেল, এই লক্ষণগুলোর উপর ভিত্তি করেই আমাদেরকে তাকে প্রেসক্রিপশন করতে হবে বা ব্যবস্থাপত্র দিতে হবে। এই ব্যক্তি সত্তাটাকে আমাদের খুব মাথায় রাখতে হবে। আমরা যেভাবেই রাখি, প্রত্যেক নিজস্ব কৌশল আছে, নিজস্ব কৌশলগুলো অবলম্বন করতে পারে, কিন্তু রাখতে হবে। মূল কথা হচ্ছে যে এই স্বতন্ত্র ব্যক্তি সত্তা, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। যে যেভাবে রাখি না কেন, যে যে কৌশলেই রাখি না কেন, যে নিয়মেই রাখি না কেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। মূল কথা হচ্ছে এটা আমাদের রোগী যখন আমাদের চেম্বারে আসবে, এই বিষয়টি আমাদের রাখতে হবে। কতগুলো লক্ষণের মাধ্যমে রোগের স্বরূপ প্রকাশ লাভ করে, অথবা সেই রূপ লক্ষণযুক্ত ঔষধ প্রকৃতির মধ্যে পাওয়া যায়। যে কোনো রোগে বিশেষ বিশেষ কতগুলো লক্ষণ আছে। আমরা এই কথাটাও খুব গুরুত্বপূর্ণ, যে কোনো রোগী হোক না কেন, যে কোনো রোগী হোক না কেন, তার বিশেষ বিশেষ কিছু লক্ষণ থাকবেই, বিশেষ বিশেষ কিছু লক্ষণ থাকবেই। আমি সেই লক্ষণগুলোর দিকে যাচ্ছি না, আমি সময়ের সাথে পারবো না। কিন্তু এই বিশেষ লক্ষণ ঔষধ নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট নয়। এই যে বিশেষ লক্ষণের কথা বলতেছি, এটাও ঔষধ সিলেকশন করার জন্য বা ঔষধ নির্বাচন করার জন্য যথেষ্ট নয়। বিশেষ রোগে আক্রান্ত সকল রোগীদের পক্ষে বিশেষ লক্ষণযুক্ত ঔষধটি প্রযোজ্য নাও হতে পারে। আমি আবার পড়তেছি সেন্টেন্সটি, বিশেষ রোগে আক্রান্ত রোগী, আমাদের বুঝতে হবে একজন রোগী না, বিশেষ কোনো একটা বিশেষ কোনো একটা রোগ, যে কোনো একটা রোগ, এই রোগে আক্রান্ত সকল রোগীদের পক্ষে বিশেষ লক্ষণযুক্ত ঔষধটি প্রযোজ্য নাও হতে পারে। এই যে আমরা যে বলছিলাম যে ব্যক্তি সত্তাটা, এখানে এই ব্যক্তি সত্তার বিষয়টি আসবে। কারণ প্রত্যেকের ব্যক্তি সত্তা আলাদা, কারণ প্রত্যেকের ব্যক্তি সত্তাটি আলাদা। আমরা একটু আগেই বলছিলাম যে স্বতন্ত্র ব্যক্তি সত্তা থাকবে। তো যেহেতু ব্যক্তি সত্তাটি প্রত্যেকের আলাদা, প্রত্যেকের লক্ষণের ভিতরেও কিছু না কিছু ভিন্নতা অবশ্যই থাকবে। একটি নির্দিষ্ট রোগে ব্যক্তি বিশেষ করে বিশেষের ক্ষেত্রে এক বা একাধিক অদ্ভুত লক্ষণ প্রকাশ লাভ করতে পারে। একটি নির্দিষ্ট রোগে, রোগটা নির্দিষ্ট হোক, সেটা ফিভার হোক, সেটা ভার্টিগো বা যাই হোক,
বলা হয়েছে একটি নির্দিষ্ট রোগে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এক বা একাধিক অদ্ভুত লক্ষণ প্রকাশ লাভ করতে পারে, অন্য রোগীর ক্ষেত্রে দেখা যায় না। একজন ভার্টিগো ফিভারের পেশেন্ট দেখা যায় তার ভিতর যে আরেকজন ফিভারের পেশেন্ট আসলো, তার ভিতর এই ধরনের অদ্ভুত লক্ষণ নাই, অসাধারণ লক্ষণ নেই বা সিঙ্গেল লক্ষণ নেই। এই জাতীয় অদ্ভুত লক্ষণই ব্যক্তির স্বাতন্ত্র্যের কথা প্রমাণ করে। অর্থাৎ ব্যক্তি টু ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে XYZ এর ক্ষেত্রে XYZ তিনজন ব্যক্তি হলো, তো এই তিনজন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লক্ষণ হতে পারে এবং প্রত্যেকটি লক্ষণই প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা লক্ষণ, কিন্তু প্রত্যেকটি অদ্ভুত, অসাধারণ, সিঙ্গেল এরকম হতে পারে। অবশ্যই রোগীরা অদ্ভুত লক্ষণ থ্রো করে, প্রকাশ করে, কিন্তু আমরা বুঝতে পারি না, যার কারণে আমরা ভুল ওষুধ প্রয়োগ করে ফেলি অনেক সময়। যেমন আমরা এই অদ্ভুত লক্ষণগুলো যদি আমরা একটু করি, একটু যদি রোগীকে যাচাই করি, তাহলে এই রোগীর ভিতর থেকে কিছু না কিছু বের হয়ে আসবে, অবশ্যই আসবে। যখনই রোগ আক্রান্ত হয় তখন কিছু অদ্ভুত, অসাধারণ কিছু লক্ষণ এটা আসবে, আমরা সেটাকে খুঁজে বের করতে হবে। আমাদের হোমিওপ্যাথিদের মানে অনেকগুলো চোখ থাকতে হবে, অনেক দূরদর্শিতা থাকতে হবে, উপলব্ধির ক্ষমতা থাকতে হবে যে তাদের এই যে অদ্ভুত লক্ষণগুলো, কি অদ্ভুত লক্ষণ নিয়ে রোগী আমাদের কাছে আসছে। তো সেই বিষয়গুলো যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন বলা যেতে পারে রোগীর মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ করতে হবে। এই কথাগুলো আগের অনেক বিষয় আমরা সেশনে আমরা বলছি। স্বাস্থ্য পরিবর্তনের কারণে কি কারণে তার স্বাস্থ্যটা পরিবর্তন হলো, অসুস্থতা আসলো, উপলব্ধি করতে হবে, এর পজিশনটা খুঁজতে হবে। শরীরে টিনাটি সব বিষয় দেখতে হবে, কোন লক্ষণই অগ্রাহ্য বিষয় নয়, কোন লক্ষণকে অগ্রাহ্য করা যায়। একটি পূর্ণাঙ্গ চিত্র পেতে হলে এই সবকিছুরই প্রয়োজন। আমরা একটু ভালো বুঝতে পারবো। আমরা রোগী অনেক সময়, যে কথা আমি প্রথমেই বলছিলাম, যে রোগী অনেক সময় এক কথায় ফোনে সাহেব আমার মাথার যন্ত্রণা হচ্ছে, ডাক্তার সাহেব আমার পিঠে ব্যথা হচ্ছে, ডাক্তার সাহেব আমার হাতে চর্মরোগ আছে, আমার কাশি আছে, বা আমার পায়ের তালুতে সোরিয়াসিস হয়েছে, কি অমুক জায়গায় আমার অমুক সমস্যা হয়েছে, কি দেখা গেছে আমার দুপুরবেলা মাথা ঘোরে, সূর্যের তাপ লাগলে মাথা ঘোরে, এই ধরনের কথার একটা ভিত্তি আছে মোটামুটি। কিন্তু এই যে বিষয়গুলো, যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমার পিঠে ব্যথা হচ্ছে, আমার চর্মরোগ আছে, আমার কাশি আছে, আমার শ্বাসকষ্ট আছে, আমার কোমরে ব্যথা, এইগুলো এই ধরনের কথা বলে যখন রোগীরা বা বিভিন্ন জন আমাদের কাছে এইভাবে বলে, তখন আমাদের খুব বিপদে পড়ে সামাজিক কারণে, তখন আমাদের বিভিন্ন কৌশল এড়াই চলি, বা অনেক সময় ব্যস্ততার মধ্যে এরকম অনেকে আমাদের কাছে জানতে চায়। তো এইভাবে সঠিক ঔষধ নির্বাচন করা কখনোই সম্ভব নয়। এইরূপ ভাবে রোগের কথা উল্লেখ করা হয়ে কয়েক শত ঔষধ আমরা আমাদের অনুমান করতে হবে, অনেক শত এসে চলে আসবে, কিন্তু সেখান থেকে তো আমরা একটা সিঙ্গেল যেতে পারবো না। যদি বলা হয় আমার মাথার যন্ত্রণা, তবে প্রায় 100 ঔষধের নাম আসতে পারে। যদি রোগী শুধু এইটুকুই বলে, রোগী বলে আমার, তো এর জন্য অনেক ওষুধ আসতে পারে। যদি উল্লেখ থাকে কপালে এবং মাথার বাম দিকে তীর বিদ্যায় যদি থাকে, যে আমার কপালে ব্যথা হচ্ছে, কপালের বাম দিকে ব্যথা হচ্ছে, প্রেসিং পেইন হচ্ছে, চাপনবোধ ব্যথা হচ্ছে, স্টিচিং পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, বা প্যারাক ফুটানোর মতো ব্যথা হচ্ছে, বা আদার্স যে কোনো এরকম বলে, তাহলে আমরা আমাদের জন্য অনেক ইজি হবে, যে কথা আমরা বলতেছিলাম। তবে ওই শত ঔষধের মধ্যে বাছাই করা কয়েকটা ওষুধের মধ্যে আমরা যেতে পারবো। যদি রোগী প্রথমে বললো যে শুধু আমার মাথায় ব্যথা, তো তার সে বললো যে না, আমার কপালে ব্যথা, কপালের বাম দিকে ব্যথা, তীর বিদ্যের ন্যায় ব্যথা, বা সুই ফুটানোর মতো ব্যথা, বা গরম হওয়ার মতো ব্যথা, বা দেখা গেছে যে চাপনবোধ ব্যথা, বা বললো আমি চুলার কাছে গেলে আমার চাপনবোধ ব্যথা লাগলে আমার চাপনবোধ ব্যথা হয়, বা এরকম একটু ডিপে যদি আমরা যেতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক
ওষুধগুলো আমাদের কমে আসবে। তুমি কয়েকটি মাত্র রাখবে, যদি আমরা শত ঔষধে কয়েকটি ঔষধে আমরা আসতে পারবো। আর থাকে যে মাথায় বলা হলো এই কথাগুলোর সাথে যদি বলে আমার ঠান্ডা লাগলেই ব্যথা হয়, কি আমার গরম ঘরে গেলে ব্যথা হয়, কি আমি বৃষ্টিতে পানি লাগলে ব্যথা হয়, কি উষ্ণ কাপড়ে আবৃত করলে মাথাটা বেঁধে রাখলে আমি উপশম ফিল করি, এমুলেশন ফিল করি, হই, হাঁটাচলা করলে বা ওঠা বসা করলে আমার ভালো লাগে বা বৃদ্ধি হয়, তাহলে কিন্তু আমরা ওই শত শত ঔষধের ভিতর থেকে আমরা অল্প কয়েকটি ওষুধের মধ্যে আসতে পারবো। আর অল্প কি ওষুধের মধ্যে আসা, এই যে আমরা যে কথাগুলো বললাম যে এইভাবে স্বল্প সংখ্যক ঔষধ হইতে একটি সঠিক ঔষধ নির্বাচন করার সুবিধা হবে, এই পদ্ধতিটাই হচ্ছে স্বতন্ত্রীকরণ। এই যে আমরা কথাগুলো বললাম, এই কথাগুলো বা এই পদ্ধতিটা, এটাই হচ্ছে ব্যক্তি স্বতন্ত্রীকরণ। অর্থাৎ এইভাবে যে আমরা স্বতন্ত্রীকরণ করতে পারি, জাস্ট একটা ধারণা উপস্থাপন করলাম, এক একজন এক এক ভাবে এই ধারণাগুলো নিতে পারে। এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের, এটা কিন্তু অনেক কঠিন বিষয় না, এটা কিন্তু অনেক কঠিন বিষয় না, অল্প সময়ের মধ্যেই আমরা এগুলো নিতে পারি, চেষ্টা করলে নিতে পারি, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি অন্যভাবে। তো রোগীর যে কিছু বিষয় আছে যে যেগুলো আমাদের একেবারে রোগীকে আমরা যেভাবে প্রশ্ন করবে, এই কথাগুলো আমার আগে কিছু চলে আসছে, তারপরে আবার একটু আমরা যে প্রশ্ন করতে হ্যাঁ বা না বলে উত্তর দিতে না পারে, আসলে এই জায়গাটা কিভাবে প্রশ্ন করব সেজন্য উত্তর না দিতে পারে, এটা হচ্ছে নিজস্ব কৌশল। এক একজন চিকিৎসকের কাছে এক এক ধরনের নিজস্ব কৌশল সে অবলম্বন করতে পারে। এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে প্রখর বা আমাদের যে বুদ্ধির প্রখর বা বুদ্ধিদীপ্ত বা কৌশল জোড়ার যে টেকনিকগুলো, কৌশলগুলো, এই প্রশ্ন করার কৌশল বা বুদ্ধিদীপ্ত প্রশ্নের উপর রোগীর উত্তর দিবে ডাক্তার জন্য মানে টেকনিক অবলম্বন করবে প্রশ্ন করার ক্ষেত্রে। আর এই টেকনিক বা কৌশলের উপর ভিত্তি করে রোগী যেখানে রোগী যে উত্তর দিবে সেখানে কিন্তু আমরা সঠিক ঔষধ যে পাওয়ার জন্য আমাদের সহজ হবে। তো আমরা যখন প্রশ্ন করব সেই প্রশ্নগুলো এমন হবে, জর্জ ব্যাপারে অনেক কথা বলছে যে আমাদের প্রশ্ন করব কিভাবে হবে, বেশ কথা বলছে, আমি যেতে চাচ্ছি না। এই আমাদের কৌশল বলতে চাচ্ছি, এই কৌশলটা ভিন্ন হতে পারে, একের কাছে একরকম হতে পারে, কিন্তু প্রত্যেকেই কিছু না কৌশল অবলম্বন করে তার কাছে আমরা প্রশ্ন করব। আমাদের কোন কাজে আলোচনা সভাতে এমন প্রশ্ন রোগীকে করব, আমাদের কোনো আজ না কৌশল নির্বাচনের ক্ষেত্রে কোনো উপকারে আসবে না, এমন কোনো প্রশ্ন রোগীকে করব না, অথবা এমন প্রশ্ন করব না যেটা রোগী বিব্রত বোধ করে। রোগী বিব্রত বোধ করে এমন কোনো প্রশ্ন করব না, এটা আমরা চেষ্টা করব। বা যদি আমরা প্রশ্ন করতে দেখি যে রোগী বিব্রত বোধ করতেছে, তাহলে ওই জায়গাটা আমরা টেকনিক্যালি বের করার চেষ্টা করব, তাকে আগে ইজি করে দিতে হবে, তারপর আমরা আবার প্রশ্ন করব। এভাবে আমরা চেষ্টা করব। তো আমাদের বোধ মনে হয় এমন কোনো বিষয় বা এমন বিষয় রোগীর বোধ হচ্ছে না, আমি একটা প্রশ্ন করছি, রোগী বুঝছে না, তখন আমার ধারণা চেঞ্জ করতে হবে। রোগী যদি দেখা গেল যে সে আশেপাশের ভাষাটা ভালো বোঝে, তাহলে আমার চেম্বারটা যে অঞ্চলে সেই অঞ্চলের আশেপাশের কিছু আঞ্চলিক শব্দ এগুলো আমাদের জানতে হবে। তা নাহলে অনেক সময় রোগী আঞ্চলিক ভাষায় বলে ফেলে, কিন্তু ডাক্তার দেশে ডাক্তারের ভাষায় রোগী বুঝতে পারে না। সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে যে আঞ্চলিক ভাষাগুলো চেম্বারটা যে অঞ্চলে সেই অঞ্চলের কিছু আঞ্চলিক ভাষা সম্পর্কে বিশেষ কিছু শব্দ আছে, বিশেষ এলাকায় ব্যবহার হয়। এই বিষয়গুলো আমরা আমাদের
রাখবো ইনশাআল্লাহ। তো আমরা বিশেষ করে বলা যায় ওই যে মাসিক লক্ষণে মানে পর্বে এটা বলা হয়েছে, তারপর আমরা একটু সপ্তাহ গ্যাপ গেছে। রোগীর মানসিক লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ, অতি সতর্কতার সঙ্গে পড়তে হবে, খুবই সতর্কতার সাথে নিতে হবে। আমাদের প্রায় মাইন্ড এক্সপ্লোরেশনের সময় বলে থাকেন যে আসলে মাইন্ডের বিষয়টা এটা ম্যান টু ম্যান একটু হতেই পারে, চিন্তা ভাবনা ভিন্ন হতেই পারে, সবটা যে একরকম না। তো এইখানে যেমন আমরা স্মৃতির একটা আছে, এই স্মৃতির ব্যাপারটা আমি আগে মানসিক বিষয়টা বললে বিষয়টা আসলে বলা হয়নি। আসলে তার স্মৃতিশক্তি কি কারণে সে বলতে পারে তার স্মৃতিশক্তি দুর্বল, কেন এটা দুর্বল, স্মৃতিশক্তি দুর্বলতা কখন হয়। আমি ঘুম থেকে ওঠার পর আমার কিছু ভালো লাগে না, কি হয়েছে গতকাল কি হয়েছে তাও ভুলে যাই। তারপরে কিছু সময় পর ইজি হওয়ার পর তারপরে আমার আবার ব্রেনটা সচল হয়ে যায়। আবার বলে যে আমি অনেক ক্লাস হয়ে যাওয়ার পর ঘুমানোর পর আমার ব্রেনটা অনেক সচল হয়ে যায়, একটু রেস্ট নিয়ে নেওয়ার পরে ঘুমানোর পর আবার আমার স্মৃতিটা সচল হয়ে যায়, আমার ব্রেনটা শার্প হয়ে যায়, কনসেন্ট্রেশনটা ভালো থাকে। এরকম কি ম্যান টু ম্যান হতেই পারে। এই যে স্মৃতিশক্তি দুর্বলতা কখন দেখা যায়, রোগী যা পারে মনে রাখতে পারে না, যেটা সে অনেক এরকম বলতে পারে আমি শেষ রাতে না বললে আমার মনে থাকে, আমি দিনে যা পড়ি আমার মনে থাকে না, বিকাল পড়ে মনে থাকে না, সকালে পড়ে মনে থাকে না, আমি তেমন পড়ি না। রাত 3টার সময় উঠে 2টার সময় একবারে ফজরের আযান পর্যন্ত পড়ি। এই সময় বললে আমার ভালো মনে থাকে। এই যে ব্যক্তি স্বতন্ত্র যে বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। যে রোগী যা পারে মনে রাখতে পারে না বা পারে কিনা পারে না, এভাবে আমরা জিজ্ঞেস করব। পড়ায় সে আনন্দ পায় না, সহজে মনোযোগ করতে পারে না, শেষে যখন অসুস্থ হয় তখন তার মানসিকতার পরিবর্তন কিভাবে আসে, রোগীর মানসিক অবস্থা কি ধরনের, সরল, জটিল, বিষণ্ণ, হতাশ, উত্তেজনা, খিটখিটে, সহজেই রাগ, গম্ভীর, আবেগপ্রবণ। এই যে কথাগুলো এইগুলো কিন্তু ছোট কথা, এই কথাগুলো তার রোগীর মানসিক অবস্থাটা কেমন, সরল, জটিল, বিষণ্ণ, হতাশাপ্রবণ, উত্তেজনাপ্রবণ, খিটখিটে, সহজে রাগ হয়, গম্ভীর প্রকৃতির, আবেগপ্রবণ, সুখী, আনন্দময়, কৃপণ, উদার, সংরক্ষণশীল, এবং কিভাবে বললাম যে তার মানসিক অবস্থার যে পরিবর্তন বা সে কি ধরনের, আমরা বললাম যে সে সহজ সরল, সে জটিল প্রকৃতির, সে বিষণ্ণ প্রকৃতির, সে হতাশাগ্রস্ত, সে উত্তেজনাপ্রবণ, সে খিটখিটে, রেগে যায় বা গম্ভীর আবেগপ্রবণ হয়, সে মানে কি বলা যায় বিনোদন প্রিয়, সে খুব সুখী মনে হয় নিজেকে, সে খুব কোনটাই বা সে উদার বা রক্ষণশীল বা যাই হোক না কেন, এই বিষয়গুলো তার মানসিক অবস্থাকে প্রভাবিত করে কিভাবে, এই প্রভাবিত হওয়া তার এই স্টেটগুলো যে এই কথাগুলো তার মানসিক অবস্থাকে প্রভাবিত করে, এগুলো আমাদের জানতে হবে বা এই কিভাবে প্রভাবিত করে এই ধরনের প্রশ্নগুলো তাদের কাছে আমাদের করতে হবে। যে সমস্যা না একজন ফিজিশিয়ান বা একজন হোমিওপ্যাথ, প্রত্যেকের নিজের টেকনিক আছে, প্রত্যেক চিকিৎসকের নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্ব টেকনিক আছে, সেটা অ্যাপ্লাই করবে নিজস্বভাবে, কিন্তু এগুলো করতে হবে, আমাদের এগুলো করতে হবে, তাহলে আমরা আগাতে পারবো ইনশাআল্লাহ। এই যে এই অবস্থাগুলো কিভাবে এই বিষয়গুলোকে মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। তার যে বলা হয়েছে যে অতি সহজে বোধগম্য হয়, যেমন একটা যারা স্বীকার করতে অনেক
অনেক কিছু আছে, একটা বিষয় বোঝানোর সময় সে দ্রুত বুঝতে পারে, কেউ আছে দ্রুত বুঝতে পারে না, অনেক সময় নিয়ে বোঝে, কিন্তু একবার বুঝতে পারলে সেটা তার ভিতর থেকে যায় না সহজে। কেউ আছে খুব সহজে বুঝে ফেলে, কিন্তু কিছু সময় পর আবার তাকে জিজ্ঞেস করলে সে আমতা করে, তার জন্য বলছিলাম স্যার আমার মনে হচ্ছে আবার প্ল্যান স্যার, আবার ছেলে পাশে সে প্রথমেই বলল স্যার আমি আসলে বুঝতে পারিনি, তো আবার একটু বলেন। সে প্রথম থেকে এরকম করে, কিন্তু এক জায়গায় প্রথমেই বুঝলো, সে বুঝতে পারলো না। আবার যখন তার কাছে জিজ্ঞেস করা হলো তখন সে যে আমি তো আসলে স্যার আবার একটু বললে ভালো হয়, কিন্তু প্রথমে কিন্তু সে বলছিল যে আমি পুরোটাই বুঝতে পারছি। এরকমটি অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই। আচ্ছা, আমরা এই বিষয়গুলো, এই মানসিক এই একজন প্রশ্ন করছেন যে শীত কাতর গরম কাতরের ব্যাপারে, তো আমরা শীত কাতর গরম কাতরের ব্যাপারে আমরা আগের কয়েকটা পরে বলছি, তার সুযোগ পেলে শেষে আমি একটু বলার চেষ্টা করব। তো আমরা যেটা বলতেছিলাম যে সহজে বোধগম্য হয় কিনা, মানসিক লক্ষণগুলো নিয়ে বলতেছিলাম যে সহজে বোধগম্য হয় কিনা, অর্থাৎ কোনো বিষয় উপলব্ধি করার মতো প্রখর বুদ্ধি অথবা প্রখর উপলব্ধি তার মধ্যে আছে কিনা, বা আদৌ নাই কিনা, বা অল্প আছে কিনা, এগুলো আমরা জানার চেষ্টা করব। প্রশ্নের উত্তর দিতে বিলম্ব হয় কিনা, প্রশ্নের উত্তর দিতে বিলম্ব হয় কিনা, এগুলো তাই কোনো প্রশ্ন করলো, সে দেখা গেল যে আমরা তো এই যে প্রশ্নের উত্তর দিতে দেরি হয় না, অথবা বললো যে ডাক্তার সাহেব কি বলছিলেন আবার বলেন, আমাদের অনেকদিন আলোচনা করছে, এই কথাগুলো যেগুলো বলতেছি সব রেপার্টরি রুব্রিক্স গুলো আছে। তো আমরা যদি একটু চর্চা করি তাহলে আমরা বুঝতে পারবো, যে চর্চা করলেই আমরা বুঝতে পারবো যে এই কথাগুলো দামি। আর চর্চা যদি না করি তাহলে আমাদের কাছে মনে হবে এই কথাগুলো সরল, এই কথাগুলো কোনো প্রয়োজন নেই, এই কথাগুলো আমাদের কোনো উপকারে আসবে না। কিন্তু আমরা যদি রেপার্টরি চর্চা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই কথাগুলো আমাদের অনেক উপকারে আসবে, আমাদের কাজে লাগবে। উপলব্ধি করার মতো প্রখর বুদ্ধি অথবা উপলব্ধি করার মতো ক্ষমতা আদৌ তার আছে কিনা বা নেই, এগুলো আমাদের জানতে হবে। প্রশ্নের উত্তর দিতে বিলম্ব হয় কিনা, তার মনের ভিতর উদ্বেগ আছে, প্রবণ কিনা, ভবিষ্যতের উদ্বেগ আছে কিনা, উৎকণ্ঠা আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে, আমাদের এই সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। রোগীর ভাষায় বলতে আমরা সেই ভাষাগুলোকে রেপার্টরির রুব্রিক্সে রূপান্তর করতে পারলেই আমরা ভালো ওষুধ সিলেকশন করতে পারবো। রোগীর দিকে তাকালে রোগী ফিল করে কিনা, অস্বস্তি ফিল করে কিনা, বিব্রত করে কিনা, স্পর্শকাতর কিনা, সে সঙ্গী চায় কিনা, মানুষজন পছন্দ করে কিনা, আমার একটু দ্রুত বলা হয়েছে চলেছে। এই ধরনের যে বিষয়গুলো আছে, যে অনেক পেশেন্ট আছে, আমরা তো যে ছোট বাচ্চাদের দিকে চেম্বারে এসে ঢুকছে, তো ডাক্তার সাহেব তার দিকে তাকিয়ে গেল, এমনকি বেরিয়ে চলে গেল। আর এরকমও বাচ্চাদের আমরা পাই, তার মার আঁচল ধরে টানে, এখানে আর সে থাকবে না, ডাক্তার তার দিকে তাকাইলো কেন, সে হয়তো চিন্তা করতে পারে যে ডাক্তার আমার দিকে তাকালো কেন, সে তো ছোট কথাটা বলবে না, সে হয়তো তার মাকে আঁচল ধরে টানাটানি করবে। কিছু দূর যাওয়ার পর মা বললো যে কি ব্যাপার, তুই এখানে না, সাহেব আমার দিক কেমন ভাবে তাকালো, ওইখানে আমার থাকতে ইচ্ছে করতেছিল না, আমার ভয় লাগতো, বা কথার এরকম কিছু আর কি। এইভাবে মানে অনেক পেশেন্ট আছে যারা সামান্যতেই কি বলা যায়, তাদের চোখে জল আসে, সামান্যতে সে কেঁদে ফেলে, বা কান্নার মতো কোনো বিষয় ঘটেনি এই অবস্থা কেঁদে ফেলে। রোগীকে অনেক সময় দেখা যাচ্ছে কি যে আবেগ প্রবণ হয়ে যায়, যখন আমরা রোগী লিপি করে যাই অনেক সময় দেখা যাচ্ছে সে আবেগ প্রবণ হয়ে কেঁদে ফেলে, কিন্তু না, বিষয়টা সেরকম না। নর্মালি অনেক সময় দেখা যায় অনেকে কেঁদে ফেলে, এরকম অবস্থা। তো বিব্রত মানুষজন করে কিনা, কারণে অকারণ চোখের জল ফেলে কিনা, নির্জল থাকতে চায় কিনা, মৃত্যু ভয় আছে কিনা, ফিয়ার ডেথ, এটা তো আমরা বেশ এটা আমরা বেশ রোগের চরম অবস্থায় তার যে মৃত্যু ভয় অবস্থাটা, মৃত্যু ভয় আছে কিনা, মনের জড়তা, প্রলাপ, বিরক্তি, অসন্তোষ, ভবিষ্যতের ভয়, প্রাণীর ভয়, বস্তুর ভয়, মনের মধ্যে কোনো অদ্ভুত চিন্তা ভাবনা আছে কিনা, মন ভরপুর থাকে কিনা, এই ধরনের বিষয়গুলো
উদাসীন কিনা, অধৈর্য কিনা, হিংসা পরায়ণ কিনা, অলসতা কিনা, অলস কিনা, বাচালতা কিনা। বাচালতা তো আমরা বুঝতেই পারি, চেম্বারে রোগী যখন কথাবার্তা বলে যে লোকাসিটি, যেটা বাচালতা, টকেটিভ বলি, লোকাসিটি বলি, এগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক রোগীর আচরণের ভিতর থেকেই অনেক সময় আমরা পেয়ে যাই। বাচালতাটা তো প্রায়ই পাওয়া যায়। হতাশা আছে কিনা, সহজে ক্ষুধা হয় কিনা, সবকিছুতে দোষ ধরে কিনা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সবকিছুতেই দোষ ধরে, এরকম ছিদ্রেন্নেশী আমরা বলি, এরকম যে সবশেষে দোষ ধরে। একটা ভালো কাজ হচ্ছে, তারপর প্রত্যেকটা জিনিসেরই তো কিছু নেগেটিভ পজিটিভ থাকবে। একটা কাজের যদি 90% পজিটিভ হয়, 90% পজিটিভ, তো দেখা গেছে 5% নেগেটিভ আছে। সে এমন মানুষ আছে যারা ছিদ্রেন্নেশী, ওই যে দোষ ধরার চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে, সেই 5% নিয়ে এসে চিন্তা করবে, থাকে না। তো এগুলো আমরা একটু কৌশল অবলম্বন করলে আমরা বুঝতে পারি যে আসলে এগুলো আছে কিনা। তো মানুষকে সে গান পারে কিনা, ওই যে আমরা অ্যাবিউসিভ করছি, কটুভাষী বা গালিগালাজপূর্ণ, এই যেগুলো হচ্ছে সবগুলো সব রেপার্ট আছে, এগুলো বলতেছি রেপার্টের লক্ষণের বাইরে বলা হচ্ছে না। তো আমরা যদি একটু চর্চা করি বুঝতে পারবো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিনা, অট্টহাসি দেয় কিনা, বা মন্দ চিন্তা করে কিনা। সবসময় তো লাগিয়ে থাকে একজনের পিছনে, এরকম একজনের পিছনে লাগিয়ে থাকে, একটা টেন্ডেন্সি আছে। কারণ না, মানে ব্রেন তার সবসময় নেগেটিভ চিন্তা করে, পজিটিভ চিন্তা করতে পারে না, এরকম মানুষ আছে। এগুলো রোগী করার সময় কথোপকথনের মধ্যে, কথাবার্তার মধ্যে কিছু না কিছু বেরোয় আসে। হালকা কোনো না কোনো কুলু দেবেই রোগী। সেই কুলু কখন রোগী কুলু দিল, কি কুলু দিল, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমরা ওই কুলু অনুসারে আগাইতে পারবো। কিছু না কিছু কুলু দেয়। তো এরকম যে কাজকর্ম, খেলাধুলা ভালো লাগে কিনা, ভবিষ্যতে কেমন আশা করে কিনা, অনেক বড় আয় রোজগার করতে হবে কিনা, অনেক বড় বিল্ডিং বানাতে হবে কিনা, বা দেখা গেছে বারবার উঠে বসে অস্বস্তি বোধ করে কিনা, পিছনে তাকে কেউ ডাকছে এরকম কণ্ঠস্বর শুনতে পাই কিনা। তো সে এরকম যেখানে আছে ভাবতেছে পিছন দিয়ে তারা কেউ ডাকতেছে, আসলে কিন্তু কেউ ডাকতেছে না, ডেলুশন টাইপের। এই যে বিষয়টা, যে পেছন থেকে কেউ তাকে ডাকছে কিনা, পরিচিত কণ্ঠস্বর শুনতে পায় কিনা। দেখা গেছে সে চিন্তা করলো তার বাবা মারা গেছে, বাবার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, বাবার কথা সবসময় কল্পনা করে, সে চিন্তা করে যে আমার বাবা আমাকে প্রায়ই ডাকে, আমার বাবা আমাকে প্রায়ই ডাকে, আমার স্ত্রী মারা গেছে, সে আমাকে প্রায়ই ডাকে, আমি তার ডাক শুনতে পাই। আসলে কি সে ডাকে? আদৌ সে ডাকে না। তো এই যে বিষয়গুলো, এগুলো তো রেপার্টরিতে এগুলো আছে। এই কথাগুলো অতি সাধারণভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, কিন্তু আসলে কিন্তু কথাগুলো সাধারণ না। আমরা যদি এই কথাগুলোকে, এই রুব্রিক্স গুলোকে কাজে লাগাতে পারি, চর্চা করতে পারি, তাহলে আমরা অনেক অনেক দূর আগায় যেতে পারবো। বলা হয়েছে যে কোনো, যেমন দেখা যায় সে কেন বললো, আল্লাহ কেন ধনী হিসাবে তাকে তৈরি করলো না, আল্লাহ কেন তাকে এই ভাঙাচোরা ঘরে রাখছে, বা কেন এটা চিন্তা করলো, চিন্তা করছে যে আমি আল্লাহ আমাকে যেভাবে রাখতে আমি সন্তুষ্ট, তার কোনো ক্ষোভ নেই, এই যেভাবে আছি এভাবে মরে যেতে পারলে চলে, আল্লাহ আমাকে যেভাবে রাখছে, আল্লাহ যেভাবে রাখতে সন্তুষ্ট হয়, আমি তার বিরোধিতা করব কেন? আল্লাহ যদি আমাকে এভাবে রাখতে সন্তুষ্ট হয়, আমি এভাবে সন্তুষ্ট থাকলাম। এই যে কথাগুলো অনেক সাধারণ, কিন্তু আসলে সাধারণ না, হোমিওপ্যাথদের কাছে সাধারণ না। রোগী সর্বদাই তার এই যে লক্ষণগুলো, এই ধরনের লক্ষণগুলো রোগীরা প্রকাশ করে, কম বেশি প্রকাশ করে। আমরা নিতে পারি অথবা পারি না, সেটা আমাদের ব্যাপার। আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ নিতে পারবো। তো আমরা এই যে মনের অনেকগুলো কথা আমরা বললাম শর্ট করে, এই যে আস্তে যেভাবেই হোক আমরা এই মানসিক কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা রেপার্টরি চর্চা করি, তাহলে এই কথাগুলো অনেক অনেক দামি, অনেক প্রয়োজন আসবে, আমাদের অনেক কাজে লাগবে। এখান থেকে যদি আমরা কিছুও মনে রাখতে পারি, যারা আমরা নতুন, আমিও নতুন, তো এইভাবে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা অনেক দূর আগায় যেতে পারবো। এবারে আমরা আসি কিছু অনুভূতির ব্যাপারে। সেন্সেশন, অনুভূতির কিছু ব্যাপার আছে। মাইন্ডের সাথে অনুভূতির একটা বেশ সম্পর্ক আছে। যে সেন্সেশনের যে ব্যাপারটা আছে,
এই ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ। সেন্সেশন, হ্রাস বৃদ্ধি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওষুধ সিলেকশনের ক্ষেত্রে। তো ইহা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। সকল প্রকার ব্যথা বেদনা বা দেহের কোথায় ব্যথা, অভ্যন্তরে না দেহের ভিতরে না দেহের বাইরে, মাথায় বা হাত পায়ে, মাথার ভিতরে বাহিরে, ডানে বামে, এরকম যে তার অনুভূতি গুলো হয়, ব্যথা বেদনার অনুভূতি নিজের ভাষায় রোগী বলে আর কি। তো এই রোগী যখন নিজের ভাষায় বলবে, তাই সেই তার ভাষাগুলোকে আমরা ম্যাট্রিয়ামেটিকার ভাষা হোক, রেপার্টরির ভাষা হোক, রোগীর ভাষা ম্যাট্রিয়ামেটিকার ভাষাও হবে না, রোগীর ভাষা কখনো অর্গাননের ভাষাও হবে না, রোগীর ভাষা কখনো রেপার্টরির ভাষাও হবে না। মেবি আংশিক হতে পারে, কিন্তু সম্পূর্ণটা রোগীর ভাষা কখনো অর্গাননের ভাষার সাথে মিলবে না, রোগীর ভাষা কখনো ম্যাট্রিয়ামেটিকার ভাষার সাথে মিলবে না, রোগীর ভাষাটা কখনো ভাষার সাথে মিলবে না, পুরি মিলবে না, আসলে আংশিক মিলতে পারে। তো এই ভাষাগুলোকে আমরা এই বিভাগ নিয়ে কাজ করি, এই ভাষাগুলোকে আমরা রোগীর কাছ থেকে নেওয়ার পর, রোগী লিপে নেওয়ার পর হয় ম্যাট্রিয়ামেটিকার ভাষার সাথে আমরা মিলাবো, রেপার্টরির ভাষার সাথে মিলাবো, বা অর্গাননের সাথে মিলাবো, যেভাবেই মিলাই। আমরা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি যাই বলি না কেন, কিন্তু রোগীর ভাষাকে আমাদের মূল্যায়ন করতে হবে, রোগীর ভাষাকে আমাদের মূল্যায়ন করতে হবে। এরকমও বলে যে পরীক্ষা নিরীক্ষা করায় নিয়ে আসছে, রিপোর্ট নিয়ে আসছে, প্যাথোলজিক্যাল রিপোর্ট নিয়ে আসছে, রোগীর বড় সমস্যা আছে, রোগী বলতেছে একটা আমার মনে আছে আমার সব বড় কিছু হয় না, এসব প্যাথোলজিটা যে আমার বিশ্বাস হয় না। আমাদের দেশের প্যাথোলজি কি করছে, ঠিক পরীক্ষা না করেও কেন একটা রিপোর্ট লিখে দিয়েছে, এরকমও হইতে পারে। এই যে রোগীর এই যে অনুভূতি গুলো, এই যে রোগী একটা রিপোর্ট তার হাতে আছে, কিন্তু তারপরেও সে রিপোর্টটা বিশ্বাস করতেছে না, এই যে তার চিন্তাটা। আবার দেখা গেছে কারো ছোট্ট একটি সমস্যা হয়েছে, যেটা বড় কিছু না, তারপরে সে চিন্তা করতেছে যে আমি চেক আপ করাই নিয়ে আসি। তো চেক আপ করাই নিয়ে আসছে, রোগীর সবকিছু নর্মাল স্টাডি আসছে, তো তারপরে সে এটা মানতে চাচ্ছে না, না আমার তো নর্মাল হইতে পারে না ডাক্তার সাহেব, আমার মনে হয় বড় কিছু হয়েছে, এর এই রিপোর্ট মনে হয় সঠিক হয় না, এ মনে হয় ঠিক মতো করে নাই, আমার কাছ থেকে ফাও টাকাটা নিচ্ছে। তো এই একজন রিপোর্ট নিয়ে কি বলতেছে, তার সমস্যা দেখা দিছে প্যাথোলজিক্যাল টেস্ট নিয়ে, তারপরে সে বলতেছে যে না আমার সমস্যা না, এমন উল্টা পাল্টা করছে। একজনের সব নরমাল আছে, সে বলতেছে যে না মনে হয় ঠিক না, আছে যে আমার বড় কিছু হয়েছে, এরকম হইতে পারে না, আমার তো পেইন কমতেছে না, ডাক্তার কি করছে, এরকম কিছু বলতেছে না। একই এই প্যাথোলজিক্যাল টেস্ট নিয়ে দুজন বা তিনজন অনেকের কাছে এরকম ভিন্ন ভিন্ন মত হতে পারে। এই মতগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথদের কাছে অনেক দামি, যদি আমরা সেভাবে আমরা চিনতে পারি বা নিতে পারি। এই যে নিজস্ব অনুভূতিগুলো বেশ দামি। যেমন রোগী দেখা গেছে সে বসে আছে, চেয়ারে বসে পড়তেছে বা টেবিলে আছে, সে হঠাৎ করে মনে করছে সে তার ইঁদুর আছে, কোনো ইঁদুর যায়, আসলে কোনো ইঁদুর যায় না, সে বলছে যে আমার মা কি এসে। এই যে বিষয়গুলো, যে তার দেখা যাচ্ছে কানে চোখে বাতাস লাগার নাই অনুভূতি, সে দেখছে ঘরের মধ্যে আছে, তারপরে বলতে যে মনে হয় আমার চোখে বাতাস লাগতেছে, মনে আছে চলতেছে না শীতের দিন, মনে আছে আমার কানে বাতাস লাগতেছে, কান কিন্তু টুপি বা মাফলার দিয়ে আটকানো আছে, তারপরে সে মনে করছে বাতাস লাগতেছে। এই যে অনুভূতিটা, এটা ডেলুশনও হতে পারে। তো এই রোগীর এই অবস্থাগুলো, মনে আছে আমার চুল ধরে কেউ টানতেছে, আমার মনে আছে আমার পিঠে, আমার এটা তো ওই যে কি বলা যেতে পারে, আমার হৃদযন্ত্রটি, হার্টের অবস্থাটা, হৃৎপিণ্ডটা মনে আছে কেউ প্লাস দিয়ে চাপে ধরছে বা সারাশি দিয়ে চাপে ধরছে বা মুট করে ধরে রাখছে, বা আমার মনে হচ্ছে যে আমার হৃৎপিণ্ডটা যে মুরগি জবাই করলে যেরকম রক্ত বেরোয়, মনে হচ্ছে আমার এখান থেকে এরকম রক্ত বেরোচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই 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 দামি। যদি আমরা সেই দামির জায়গায় পৌঁছাতে পারি, তার মনে হচ্ছে তার গলার দেশে, তার গলদেশে বা থ্রোটে মনে হচ্ছে যে কিছু একটা, সে আজকে গোশ খাইছে, দুপুরবেলা গোশ খাইছে, এখন রাত সন্ধ্যাবেলা এসে বলতেছে ডাক্তার সাহেব আমার মনে হচ্ছে গোশ এটা গলায় আটকে আছে, কি আমার গলার কাছে একটা বলের মতো কিছু আছে, কি আমার গলার কাছে একটা পুটলির মতো কিছু আছে, আমার গলার কাছে মনে হচ্ছে চুল ঝুলে আছে, আমার গলার মধ্যে মনে হচ্ছে যেন সুতার মতো কিছু একটা ঝুলে আছে। আসলে কিন্তু ঝুলে নেই, আসলে তার গলার মধ্যে চুল নেই,
আসলে তার গলার মধ্যে সুতা নেই, আসলে তার গলার মধ্যে বলের মতো কিছু নেই, পুটলির মতো কিছু নেই, গোজপোতার মতো কিছু নেই, কিন্তু সে মনে করতেছে, তার সেন্সেশন, তার অনুভূতি, সে মনে হচ্ছে 5 বছর আগে 10 বছর আগে তার গলায় কাটা ফুটছে, পরীক্ষা নিরীক্ষা করছে, কাটা নাই, প্যাথোলজিক্যাল টেস্ট করছে, ডাক্তার বলছে যে না আপনার এখানে কোনো কাটা টাটা নাই, আপনি ভালো আছেন। তারপরও তার মনের ভিতর থেকে যে কাটার সেন্সেশনটা যাচ্ছে না, তারপরও তার মনের ভিতর থেকে কাটার সেন্সেশন যাচ্ছে না। তার থ্রটে অন্য কোনো রোগের কারণে খোঁচা লাগার মতো অনুভূতি হতে পারে, ব্যথা হতে পারে, কিন্তু রোগীর মনে হচ্ছে যে আমার 10 বছর আগে কাটা ফুটছিল, মনে হচ্ছে যে সেই কাটাটাই ডাক্তার সাহেব এখনো আছে, আমার মনে হচ্ছে সেটাই ফুটতেছে। এই যে অনুভূতি গুলো, সেন্সেশন গুলো, এগুলো কিন্তু বেশ দামি। তো এই যে এক গাছ সুতা থাকতে পারে, চুল থাকতে পারে, বা মনে হচ্ছে যে আমার দাঁত গুলো ভালো আছে, সব দাঁত ভালো আছে, তারপরে মনে হচ্ছে যে ডাক্তার সাহেব আমার দাঁত গুলো মনে হয় আলগা হয়ে গেছে, আমার মাথার খাটটা মনে হয় আলগা হয়ে গেছে, খুলিটা মনে হয় লুজ হয়ে গেছে, আমার গিলুটা মনে হয় এখনই বের হয়ে পড়বে। এই যে এরকম যে তার অনুভূতি গুলো, সেন্সেশন গুলো, এগুলো কিন্তু ডাক্তার সাহেব আমার সবসময় মনে হয় যেন আমার মাথাটা টুকে আছে, তার মাথায় কিছু নাই, আছে ফ্রেশ মানুষ, স্যুট টাই পরে টরে আসছে, মাথাটা ভালো ফ্রেশ, আশ্রয় বলছে ডাক্তার সাহেব আমার মনে হয় যে আমার মাথার মধ্যে সবসময় একটা টুপি আছে, আমার মাথাটা মনে হয় হুজুরকে মতো টুপি দিয়ে আটকানো আছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ, যদি আমরা নিতে পারি। সেন্সেশন বিষয়টা কিন্তু বেশ বেশ দামি, বেশ গুরুত্বপূর্ণ। এই মানসিক মাইন্ড এবং মানসিক লক্ষণ, মেন্টাল সিম্পটম এবং সেন্সেশন, এই কাছাকাছি, এগুলো এই বেশ কাছাকাছি, এগুলো আমরা অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। তো তারপরে রুব্রিক্স গুলো আমরা নেওয়ার চেষ্টা করব যদি আমরা নিতে পারি। তো এরপরে আমরা একটু রাসবৃদ্ধিটা যাচ্ছে না, রাসবৃদ্ধিটা শেষ করা যাবে না, অল্প একটু সময় আছে। তো যেহেতু আমাদের ফজরের নামাজ আছে, আর আমরা কয়েকদিন আগে রাজীব স্যারের যে ক্লাস আমরা শুনছিলাম, আমি ওই দিন পুরোটা শুনতে পারিনি, পরে আবার ইউটিউব থেকে শুনছি যে আসলে রাত করে ঘুমানো যাবে না, দ্রুত উঠে পড়তে হবে, রাত জাগা যাবে না। সেক্ষেত্রে আমরা 11টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা একটু ডিসচার্জ সম্পর্কে বলি। ডিসচার্জটা কেমন হবে? বিভিন্ন প্রকার স্রাব, অর্থাৎ দেহের যে কোনো দ্বার হতে যে কোনো প্রকার স্রাব কে বোঝানো যাচ্ছে। ডিসচার্জটা যে কোনো প্রকার, যে কোনো দ্বার থেকে যে কোনো প্রকার স্রাবকে আমরা বুঝবো। ক্ষত, ফোড়া, ক্ষত থেকে স্রাব হতে পারে, ফোড়া থেকে স্রাব হতে পারে, নালী ক্ষত থেকে স্রাব হতে পারে, ছিঁড়ে যাওয়া ইত্যাদি হতে স্রাব হতে পারে, ছাইলে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, কেটে গেছে, বা এরকম যে কোনো ভাবে থেতলে গেছে, সেখান থেকেও দেখা গেছে স্রাব হতে পারে। নাকের স্রাব হতে পারে, চোখের হতে পারে, কানের স্রাব হতে পারে, মুখের স্রাব হতে পারে, গোপন অঙ্গের বা যৌন অঙ্গের স্রাব হতে পারে, ফুসফুস, চর্ম ইত্যাদি হতে স্রাব হতে পারে। তো স্রাবের ক্ষেত্রে আমরা কি কি ধরনের প্রশ্ন করতে পারি, স্রাব সম্পর্কে আমরা কি কি জিজ্ঞেস করতে পারি, স্রাবের পরিমাণ সম্পর্কে জানতে পারি, এটা কি বলা যেতে পারে, বেশি হয় না কম হয় বা মাঝামাঝি হয় কিনা, এগুলো আমরা জানতে পারি। স্রাবের সময়টা আমরা জানতে পারি, যেটা কখন হয়, ভোর টু ভোর, সকাল টু সকাল, বা এরকম যে রেপার্টরিতে যেভাবে আছে, বিশেষ করে টাইম মডালিটিটা যেভাবে আছে, প্রত্যেকটা রুব্রিক্স এর পরে প্রথমে টাইমটাকে কেন সাহেব সাজিয়েছেন। যে স্রাবের পরিমাণ, সময়, দৈহিক অবস্থা ইত্যাদি উল্লেখ করা আমাদের প্রয়োজন আছে। স্রাব সম্পর্কে কিন্তু আমাদের বেশ গুরুত্বপূর্ণ বিষয় স্রাবের ভিতর থেকে আমরা পেতে পারি, অদ্ভুত অদ্ভুত লক্ষণ আমরা স্রাবের ভিতর থেকে পেতে পারি। স্রাবটা পাতলা, ঘন বা আঠালো, এরকম চটচটে, ক্লেমি বা খসখসে, ছানার মতো, জেলির মতো, সাদা, ডিমের কুসুমের মতো, অন্ডলালার মতো, জলের মতো কিনা, হালকা মানে কি রক্ত মিশ্রিত কিনা, ব্লুইশ কিনা, ইয়েলোইশ কিনা, এরকম আর কি। স্রাবের রং, সময়, অবস্থাগত এইসব দিকগুলো আমরা স্রাব সম্পর্কে আমরা এই ধরনের বিষয়ে আমরা প্রশ্ন করতে পারি। তো তারপরে এর গন্ধ কেমন, কি ধরনের গন্ধ আসে? রসুনের মতো গন্ধ আসতে পারে, পেঁয়াজের মতো গন্ধ আসতে পারে, মাছ ধোয়া পানির মতো গন্ধ আসতে পারে, পোট্রিট, পচা গন্ধ আসতে পারে, বিভিন্ন ধরনের গন্ধ আসতে পারে। এবং পরিবর্তনশীলতা, এই সকালে এক ধরনের স্রাব হচ্ছে, বিকেলে আরেক ধরনের স্রাব হচ্ছে, দুপুরে আরেক ধরনের স্রাব হচ্ছে। স্রাবের ধরন, প্রকৃতি, এটা ক্ষতকর কিনা, হাজাকর কিনা, স্রাবের গতি কেমন, খুব
দ্রুত গতিতে কিনা, এরকম গতি প্রগতি প্রবাহ কিরূপ হওয়া, হঠাৎ শুরু হয় কিনা, ধীরে ধীরে বাড়ে কিনা, হঠাৎ শুরু হয়ে ধীরে ধীরে কমে, ধীরে ধীরে শুরু হয়ে ধীরে ধীরে কমে, দ্রুত শুরু হয়ে দ্রুত কমে, এরকম এইসব বিষয়গুলো আমরা স্রাবের ক্ষেত্রে আমরা নিতে পারি। কোন ডিসচার্জের সাথে তার পেইন থাকে কিনা, এগুলো অবিরাম সবিরাম স্রাব কিনা, যেখানে লাগে সেখানে চুলকায়, ছিঁড়ে যায়, ক্ষত হয়, ঘা হয়ে যায়, এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা কম বেশি জানি। যে কথাগুলো আমরা বলছি, আমি বলছি এই কথাগুলো আমরা অনেকেই জানি, সহজেই আমরা এগুলো জানি, তারপরেও আমরা জাস্ট আবার একটু রিপিট করলাম, সবাই মিলে আবার একটু স্মরণ করলাম। আমাদের জানা জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই, ইয়ে হয়ে যায়, তো সেখানে আমরা আবার একটু স্মরণ করলাম যে অনেক সময় আমরা যে ডিসচার্জ বিষয়টা আমরা লিখলাম, ডিসচার্জ সাপোজ সময়টা লিখলাম, কিন্তু এটার গতি প্রকৃতিটা লিখলাম না, কিন্তু এটা মানে কি, এটার ধরনটা কেমন, এটার রংটা কেমন, পরিমাণটা কেমন লিখলাম, ধরন লিখলাম, রং লিখলাম, কিন্তু জাস্ট পরিমাণটা লিখলাম না। অথবা দেখা গেছে যে সময়টা লিখলাম না, যেমন সাপোজ দেখা গেছে যে শুয়ে থাকলে তার ডিসচার্জ দেখা দেয়, হাঁটাচলা করলে তার ডিসচার্জ হয়, বিশ্রামে থাকলে তার ডিসচার্জ হয় না। তো এরকম যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দেখা গেছে আমাদের কিছু বাদ পড়ে যায়। এগুলো দেখতে দেখতে আমরা রোগী কোনো না কোনো, মানে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি আজকে, যে কোনো না কোনো অদ্ভুত অসাধারণ লক্ষণ অবশ্যই আমাদের কাছে থ্রো করবে, আমাদেরকে দিবে। রোগী কোনো না কোনো অদ্ভুত অসাধারণ লক্ষণ দিবেই। তার যখন তার জীবনী শক্তি ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে, যখন তার রোগ লক্ষণ প্রকাশ পাবে, তখন সে কোনো না কোনো অদ্ভুত অসাধারণ একক লক্ষণ সে থ্রো করবেই। তো সেইটাকে খুঁজে বের করা হচ্ছে, আমরা যারা হোমিওপ্যাথ, আমরা যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করি, সেই অদ্ভুত অসাধারণ লক্ষণগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের ওষুধ চয়েস করা বা সিলেকশন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো সময়ের শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যতটুকু তো দান করছে ততটুকু সবাই মিলে আমরা শেয়ার করার চেষ্টা করছি। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি চেষ্টা করব আমার মতো করে বলার জন্য, নাও পারতে পারি। তো তারপরে যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন।